দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলভিস। আজকে আমাদের সাথে প্রতিদিনের মতো সব সময়ের মতো যিনি অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা জানি যে আসলে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতিনিয়তই আমাদের এই যে ইমিগ্রেশনের নীতিমালা চেঞ্জ হচ্ছে, প্রতিদিন কিন্তু গ্রিন কার্ড বলেন বা আমরা যদি বলি যে আইনের যে বিভিন্ন দিক আছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আমরা কিন্তু আসলে সবাই যারা আসলে ইমিগ্রেশন নিয়ে এখনও অপেক্ষায় আছি তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যে আমরা এই মুহূর্তে কি করতে পারি, বা ইউএসসিআইএস যে নীতিমালা দিচ্ছে বা নতুন নতুন নিয়ম যারা জারি করছে সেই ক্ষেত্রে আসলে আমরা কোন ধরনের পরামর্শ পেলে বা কোন ধরনের সাজেশন পেলে আমরা আসলে খুব সহজে আমাদের ইমিগ্রেশন প্রবলেমগুলো সলভ করতে পারি, সেই জন্য আসলে আমরা এই প্রোগ্রামটা করি। এবং যথারীতি মঈন ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। মঈন ভাই, প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে যে 2 দিনের মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে, এবং বাংলাদেশে যে এম্বাসি আছে সেখানে কিন্তু মানুষ এখন বিশেষ করে আমাদের বাঙালি যারা তারা কিন্তু একটা খুশি তাদের ভেতরে যে 2 দিনে ভিসা হয়ে যাবে, এটা নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলি আজকে। ধন্যবাদ বেশ। আসলে খুশি হওয়ার মতো কোনো সংবাদ আসে নাই। আমি একটা কথা খুব দুঃখ প্রকাশ করছি এই কারণে, বাংলাদেশের অনেকেই ইংরেজি খুব ভালো জানে, কিন্তু আমেরিকান যে কনভারসেশন বা লেখার যে ভাবটা অনেকেই বুঝতে পারে নাই। না বোঝার কারণে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমেরিকান এমবাসি ক্লিয়ারলি তারা যে নোটিশ দিয়েছে এটার মধ্যে লেখা আছে 2 কর্মদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। ভিসা যে ইস্যু করা হবে এই কথা কোথাও লেখা নাই। এবং আমেরিকান আইনের যদি আপনারা সানানুরুল যেটা বলি আমরা বাংলাদেশে অনেকে বুঝে থাকবেন, এটা বুঝতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম লিগ্যাল ব্যাকগ্রাউন্ডস। আমরা যারা আমেরিকার ল পড়েছি, I have been practicing for 20 years in this country as an attorney at law, and I am a member of the highest court in the United States. So there is Supreme Court in the United States, যেটা 9 জন জাস্টিস আছেন, চিফ জাস্টিস জন জে রবার্ট। সো আমরা যারা অ্যাটর্নি অ্যাট ল, তারা অ্যাটলিস্ট আপনারা যদি কোনো নিউজ করেন, যে কোনো সংবাদ মাধ্যমে, অনুরোধ করবো আপনারা অ্যাটলিস্ট এখানে অ্যাটর্নি অ্যাট ল কারো কাছ থেকে যদি ব্যাখ্যাটা নেন, তাহলে সাধারণ জনগণের বিভ্রান্তির সৃষ্টি হবে না। কারণ বিভ্রান্তি কেন? কারণ একটা মিথ্যা সংবাদ অনেকেই খুশি হচ্ছে, কিন্তু আসলে এটা খুশির সংবাদ না। এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল যে প্রক্রিয়াগত পরিবর্তন। আগে হতো কি, এইটা আজকে 1 তারিখের আগে পর্যন্ত যা হতো, একটা আমেরিকান এম্বাসিতে সকল ইমিগ্রেন্ট ভিসা 2 দিনে হতো না, অনেকগুলা 1 দিনে হতো। 1 দিন বলতে যে প্রথম দিন তারা একটা ইন্টারভিউ দেবে, সব কাগজপত্র দেখবে, ইন্টারভিউ নেবে, তারপরে তারা বলে দেবে যে 212 সেকশন বা 220G সেকশনে তাদের ভিসা দেওয়া হচ্ছে না, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, ইটস রিফিউজড। কারণ হচ্ছে যে 75টা দেশের ইমিগ্রেন্ট ভিসা সাসপেন্ডেড। তখন আমাদের বুঝতে হবে আমেরিকান এম্বাসির এই ক্ষমতা নাই যে স্টেট ডিপার্টমেন্টের কোনো আদেশকে তারা অমান্য করে। এমবাসি তার নিজস্ব প্রক্রিয়া পরিবর্তন করেছে, কিন্তু যদি কোনো দেশকে এই সাসপেনশনের লিস্ট, তার স্থগিত লিস্ট থেকে বাদ দিতে হয়, এটা শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ স্টেট ঘোষণা করবে। সো অনেকেই এটা 2 দিন শুনেই ভাবছে যে আমরা হয়তো 2 দিনের ভিসা পেয়ে যাবে। ঘটনা আংশিক সত্য, 2 দিনের মধ্যে ভিসাটা আপনার প্রক্রিয়াকরণ হবে, কিন্তু ইস্যু হবে না, যেহেতু সব ভিসা এখন বন্ধ আছে। অদূর ভবিষ্যতে হয়তোবা নেক্সট উইক হতে পারে, হয়তোবা 2 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। আমরা আশা করছি হয়তো নভেম্বরের দিকে, যখন যদি কংগ্রেসে আমাদের ডেমোক্রেটিক পার্টি উইন করে, তখন হয়তোবা একটা গতির পরিবর্তন হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিভ্রান্তের ধারণা হচ্ছে, মানুষজন শুধুমাত্র ফল দিয়ে বলে যে স্যার আমাদের ভিসা হচ্ছে না কেন, 2 দিনে হয়ে যাবে, যাদেরটা বন্ধ ছিল হবে না কেন। আমি ক্লিয়ারলি বলতে চাই, তারা ভিসা যে সাসপেনশনটা এখনো লিফট হয় নাই। তবে আপনাদের যে প্রক্রিয়াটা হবে এখন, এই প্রক্রিয়াটার মধ্যে আছে যে প্রথম যে ইন্টারভিউটা হবে এনভিসি, ন্যাশনাল ভিসা সেন্টার, যেই
ইন্টারভিউ নির্ধারিত তারিখ করে দেবে, ইউএস এমবাসিতে এই অ্যাপ্লিক্যান্টরা যাবে, সব ডকুমেন্ট জমা দেবে, তারা রিভিউ করবে এবং অ্যাজ সুন এজ রিভিউ করার পরে ইউএস এমবাসি আরেকটা ইন্টারভিউ ডেট দেবে, ওই ডেটে তাদের ইন্টারভিউ হবে, দেন প্রক্রিয়া সম্পন্ন। কিন্তু ভিসা ইস্যু হতে পারে, না হতে পারে, আর না হওয়ার সময় যেহেতু ইমিগ্রেন্ট ভিসা স্থগিত আছে, ইমিগ্রেন্ট ভিসা এখন হচ্ছে না, কিন্তু এই না যে হবে না। আবার যদি বলে শব্দটা ভুল, হয়তো এক সপ্তাহ পরে হয়তো এটা আবার চালু হতে পারে, কিন্তু এটা স্টেট ডিপার্টমেন্ট করবে, এটা আমেরিকান এমবাসির কোনো ক্ষমতার মধ্যে পড়ে না। কিন্তু আমেরিকান এমবাসি দেখলাম তারা কিন্তু ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিয়েছে, তারপরও কেন জানি কিছু মিডিয়া বা ব্যক্তিগত স্বার্থে কারা মানে মানুষকে খুশি করার জন্য, আমি বলবো এটা অনৈতিক। কেন আপনি একটা মিথ্যা আশ্বাস দিয়ে খুশি করা মানে তার মন ভেঙে দেওয়া। এখানে আমি যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য, তারা সত্য নিউজটা তারা যেন পায়, মিথ্যার আশ্বাস দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই জানি এটা স্থগিত আছে, স্থগিত যখন হবে ডেকে ডেকে ভিসা দেবে। আপনার এই কথা ধরেই আমি একটা সূত্র ধরে একটা কথা বলতে চাই। আসলে অনেকে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য কিন্তু চাটুকারি নিউজ দিয়ে তারা হচ্ছে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত করছে। তো একজন অ্যাটর্নি হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকে যে নিউজ চ্যানেল কথা বলছে, এটা কারো কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয় নাই যেহেতু ক্ষতির সাথে সম্পর্কিত না এটা, কারণ ভিসা হয়তো হবে না, কিন্তু একটা মনের দিক দিয়ে তারা খুব আশান্বিত হয়েছিল, আবার নিরাশা হবে। কিন্তু এমন আপনার কথা সত্য, এমন অনেক নিউজ দেখা যায়, চাটুকারি বিজ্ঞাপন দেখা যায়, বা তারা কালকে আমেরিকান নিয়ে আসবে, বিশেষ করে জব দিয়ে নিয়ে আসতেছে, মানুষজন বসে থাকে জব দিয়ে নিয়ে আসবে, কিন্তু বুঝে না যে সে আসলে কোয়ালিফাইড কিনা। বাংলাদেশের জনগণ করে কি, তারা সবসময় বলে দালাল খুঁজে, শুধুমাত্র একটা অ্যাটর্নির সাথে কথা বললে সে আগে বোঝা উচিত সে কোয়ালিফাই করে কিনা, কিভাবে করবে এবং আসলে সেটার জন্য যোগ্য কিনা। তারা না শুনে বুঝে কোনো দালাল চক্র বললো যে আপনাকে নিয়ে যাবো, তারা বস টাকা দিয়ে দিচ্ছে। আমরা প্রবাসীরা যেমন বাংলাদেশ জমি কিনে প্রতারিত হয়েছি বা হচ্ছি, সেম ভাবে বাংলাদেশের জনগণ এখানে আমেরিকান ভিসার আশায় অনেকের প্রতারিত, সবাই না বলবো না, কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে এবং হবে, এবং তাদের ভুলের কারণে। আমরা যেমন দেশে জায়গা জমি কিনে প্রতারিত হয়েছি আমাদের ভুলের কারণে, অতিরিক্ত আমরা যে দেশপ্রীতি এবং আমরা দেশপ্রীতি বেশিও আছে, সবাই শেষ জীবনে দেশে থাকবো, একটা কিছু করবো, আর আমরা 10-15 বছর পর্যন্ত এখানে কেউ জায়গা জমি পাচ্ছে না, ধরার সুযোগ নাই, ধরলে চেয়ারম্যান নাই, এমডি নাই, বা ডেবে জায়গা নিয়ে গেছে। এই জিনিসগুলা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, এখনো আবার বলছি, বাংলাদেশ সরকারকে প্রবাসীদের জন্য যদি কিছু করতে হয়, প্রবাসীদের ইনভেস্টমেন্টগুলো আপনারা সিকিউর করেন, দেন প্রবাসীরা স্বেচ্ছায় বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট করবে। কিন্তু এই পর্যন্ত যা আছে, স্বাধীনতা পরবর্তী সব সরকারের কথাই বলবো, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে সাধারণ জনগণ, আমরা জানি না যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিভাবে করে ফ্যাসিলিটি পায়, সাধারণ জনগণ কোনো ধরনের সুযোগ সুবিধা পায় নাই, পাচ্ছে না। কেউ বলবে যে মঈন চৌধুরী মিথ্যা বলছে, ব্যক্তি বিশেষে আমার কাছে হাজার হাজার কমপ্লেন আসে, এগুলাই তো আমরা বিবেচনা করি। আমরা জনগণ নিয়ে কাজ করি, জনগণের সাথে থাকি, দুঃখ বুঝি, এবং প্রবাসীদের দুঃখ খুব বেশি বুঝি, আরো স্পেশালি আমেরিকানদের দুঃখ। অবশ্যই, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি খুব ভুল না করে থাকি, আপনার কাছে আমি আরো একটা বিষয় জানতে চাই, যে অ্যাডজাস্টমেন্ট I-485 এর যে ব্যাপারটা 2 সপ্তাহ আগে মনে হয় একটা নিয়মে আসছিল, যে যদি অ্যাডজাস্টমেন্ট ভিসার জন্য আপনাকে অবশ্যই তার নিজ দেশে ফেরত যেতে হবে এবং সেখানে যে আসলে I-485 এর জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়টা যদিও আমার মনে হয় আমাদের দর্শকরা জানে, কিন্তু আপনাকে যেহেতু আমরা কাছে পেয়েছি, আর এই যে একটা দ্বিধার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, সেই জন্য যদি আপনি আরেকটু সহজ করে আমাদের দর্শকদের। ধন্যবাদ। এই বিষয়টা মে 21, 2026 মেমো জারি হয়েছিল, যারা এই দেশে থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করবে, মানে গ্রিন কার্ড জন্য ফাইল করবে, তাদের জন্য প্রযোজ্য। তারা নিজ দেশে গিয়ে আবেদন করতে হবে বা কনসুলার প্রসেসিং এর থেকে ভিসা নিতে হবে। তখনই কিন্তু বলা ছিল যে ব্যতিক্রম আছে, কিন্তু মানুষজন ব্যতিক্রমটা না শুনেই মানে খুবই উদ্বিগ্ন। আমি তখনই আমার সোশ্যাল মিডিয়ায় বলছিলাম, আপনি ধৈর্য ধরেন, কোন সিদ্ধান্ত নেবে না। ঠিক 1 সপ্তাহ পরে ইউএসসিএস আবার মেমো জারি করলো, যেভাবে যেটা আসলে সবার জন্য প্রযোজ্য না, কেস বাই কেস। ইমিগ্রেশন সার্ভিস অফিসার ISO তাদের উপর ডিপেন্ড করবে, আপনার পজিটিভ নেগেটিভ ফ্যাক্টরগুলো তারা বিবেচনা করবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে, ইন রাইটিং আপনাকে জানাবে যে আপনার আসলে
নিজ দেশে যেতে হবে কিনা ভিসার জন্য। কিন্তু এক্ষেত্রে এটাই প্রযোজ্য যারা এই দেশে বৈধভাবে এসেছে, I-94 আছে এবং যাদের কোনো ওভারস্টে নাই, ভিসার টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে নাই। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। তাদের জন্য সমস্যা হওয়ার কথা না। কিন্তু যারা এই দেশে অবৈধভাবে এসেছে, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, মানে ইন্সপেকশন হয় না, যাদের I-94 নাই, তারা কোনোভাবেই কোনো সময় ছিল না যে এই দেশ থেকে অ্যাডজাস্ট করতে পারতো না, তাদের জন্য ওয়েবার ফাইল করে তখন নিজ দেশ থেকে যে ভিসা নিয়ে আসতে হতো। সেই জিনিসটা এখন ক্লিয়ার যে আমরা বর্তমানে যে কোনো কেউ যদি বৈধভাবে আমেরিকা এসে থাকে এবং বৈধভাবে থেকে থাকে, আমরা তার জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে পারি। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আগে বুঝতে হবে যে এটা কি আসলে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হচ্ছে যদি কেউ এমন কোনো ইমিগ্রেন্ট পিটিশন পেন্ডিং আছে এবং ওইটার ভিসা নাম্বার অ্যাভেলেবল আছে। ভিসা নাম্বার অ্যাভেলেবল না থাকলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি ফাইল করতে পারবেন না। যেমন ইউএস সিটিজেনকে কেউ যদি বিয়ে করে, তার কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল রাইট নাও, এটার কোনো সংখ্যা নাই। যেমন EB-1 কেউ যদি ফাইল করে কনকারেন্টলি, এটা কিন্তু বর্তমানে রাইট ওয়ে ফাইল করা যাচ্ছে গ্রিন কার্ডের জন্য। EB-2NRW যদি বর্তমানে কেউ ফাইল করে, রাইট ওয়ে করা যায়। এই ক্ষেত্রে ইমিগ্রেশন সার্ভিস অফিসার যারা আছে তারা বিবেচনা করবে পজিটিভ ফ্যাক্টর, নেগেটিভ ফ্যাক্টর। সর্বোপরি আমেরিকান যে সিটিজেন বা আমেরিকান প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের প্রবলেম হয়, হার্ডশিপ হয় এই তার দেশে যাওয়ার কারণে, নিজ দেশে যাওয়ার কারণে, তখন তারা এটা পজিটিভ বিবেচনা করবে। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের কাছেও প্রশ্ন আসে, আপনার কাছেও হয়তো অনেক ফোন আসে বা প্রশ্ন আসে যে যারা আসলে মানে আমি আমাদের সাধারণ দর্শকের জন্য প্রশ্নটা করা, অনেকে বলে যে আচ্ছা আমি তো অ্যাসাইলাম করেছি, আমারটা তো পেন্ডিং আছে, বা আমারটা অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু এখন আমার I-480 মানে I-485 এর জন্য আমি তাহলে কি করব? আমার কি তাহলে মানে আমার এখন এখন এই মুহূর্তে আমি কি করব যদি এরকম নিয়ম আসে? যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে তাদের তো অ্যাসাইলামই আছে, তাদের তো আর কিছু করার দরকার নাই। কিন্তু ইতিমধ্যে সে যদি কোনো কারণে আমেরিকান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সে যদি বৈধভাবে আমেরিকায় এসে থাকে, অধিকাংশ অ্যাসাইলাম সিকাররা কিন্তু একটা বিশাল অংশ তারা কিন্তু উইদাউট এন্ট্রি, মানে উইদাউট ইন্সপেকশন, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন আসছে। তাদের ক্ষেত্রে কোনোভাবেই বিয়ে করে কোনো কিছু করা সম্ভব না আনলেস কোর্টের পারমিশন ছাড়া। এবং যাদের কেস কোর্টে পেন্ডিং আছে তাদের কেস টার্মিনেট করার আগ পর্যন্ত তারা কিন্তু আমেরিকান যে অ্যাডজুডিকেশন অফিসার তারা কিন্তু ক্ষমতার মধ্যে পড়ে না গ্রিন কার্ড দেওয়ার, কোর্টের কেসটাকে টার্মিনেট করতে হবে। এই বিষয়টা জটিল। আমি সবাইকে বলি কোনো কিছু করার আগে অ্যাটলিস্ট 2 থেকে 3 জন অ্যাটর্নির সাথে আপনি যদি পরামর্শ করেন, ইট কস্ট ভেরি লেস মানি, কিন্তু আপনি যদি একটা চুক্তিবদ্ধ হওয়ার আগে বুঝতে হবে আপনি আসলে কোন পথে এগোচ্ছেন, রাইট ওয়েতে আসলে সে যাচ্ছেন কিনা। আপনি যদি ডকুমেন্ট কোথাও একবার সাবমিট করেন, আপনি হয়তো ভুলে যাবেন, আপনি ছিঁড়ে ফেলাই দিলেন, কিন্তু ইমিগ্রেশন
বা পুরা রেকর্ডটা আমেরিকান থাকছে সিস্টেম তাদের বোঝে কাছে। না। একটা কথা খুবই দুঃখজনক হলো সত্য, আমি কথা প্রসঙ্গে জি, অবশ্যই, অবশ্যই। শেয়ার করতে চাচ্ছি। ইদানিং অনেকগুলা কেস আমার কাছে আসছে ডিন্যাচারালাইজেশন, মানে যারা আমেরিকা নাগরিক 10 বছর 15 বছর যাবত নাগরিক হয়েছে, তাদেরকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ইউএস অ্যাটর্নি অফিস থেকে চিঠি পাঠানো হচ্ছে যে উইদিন 15 ডেজ যদি তুমি ডিন্যাচারালাইজেশন এগ্রিমেন্ট না করো, তারা তাকে প্রসিকিউট করবে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, যেই কোর্টে প্রেসিডেন্টের আদেশ পর্যন্ত বাতিল করতে পারে। কেন হচ্ছে এটা? অতীতে যারা ভিন্ন নাম ব্যবহার করেছে, ভিন্ন নাম ব্যবহার করে হয়তো ফাইলটা তারা ক্লোজ করে ফেলেছে, তারা হয়তো জানে না, তারা ভাবছে আমার কাছে ডকুমেন্ট নেই, পরবর্তীতে অন্য নাম দিয়ে অন্য তথ্য দিয়ে সে হতে পারে বিয়ে করে, হতে পারে কাজের মাধ্যমে তারা গ্রিন কার্ড পেয়েছে, ইভেন্টুয়ালি তারা নাগরিক হয়েছে। আগে এই জিনিসগুলো আসতো না, কিন্তু তারা গ্রিন কার্ডও পেয়েছে। এখন প্রশ্ন করবেন যে এত আমি 2 যুগ ধরে আমেরিকায় থাকি, তারা তখন নিল না, এখন কেন আমাকে কেন নেবেন আমাকে? প্রশ্ন করতে পারেন, আগে দেখো না কেন? কিন্তু ইমিগ্রেশন বা যে কোনো আমেরিকান সব জায়গাতে কোর্ট সিস্টেম বলা থাকে যে আপনি সত্য বলবেন, সত্য ছাড়া মিথ্যা বলবেন না। যদি ডিসক্রিপেন্সি তারা পায়, দেখেন ডু টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ল। এখন এই জিনিসটা কতটুকু হৃদয় বিদারক আপনি চিন্তা করতে পারেন। যাদের হয়তো এখন সমস্যা হবে, যেই যদি একজন ভদ্রলোক এইভাবে আসে থাকে, গ্রিন কার্ড পেয়ে থাকে, সিটিজেন, সে যাদেরকে আবার নিয়ে আসছে তারাও কিন্তু সিটিজেন বাতিলের আওতায় পড়ে যাবে যদি সে ইউএস অ্যাটর্নির সাথে ওই রকম ভাবে যোগাযোগ করতে না পারে। কিন্তু তারা একটা কথা বলে দেয়, মিনিমাম ইউএস অ্যাটর্নি অফিস থেকে মিনিমাম নেগোসিয়েশন হচ্ছে সিটিজেনশিপ ছাড়তে হবে। আচ্ছা, এটা ছাইরা বাকিটা। কারণ এই ক্ষেত্রে যদি প্রশ্ন করেন যে আমাদের ডিফেন্স কি, সত্য তো তাকে তো আর মিথ্যা প্রমাণ করতে হবে না, এটা তো মিথ্যা তো আছে, সে তো স্বীকার করতে, ছবি আছে, নাই ডিফেন্স নাই, কারণ সে তো রং। এক্ষেত্রে আমরা যখন পুরা ফাইলটা দেখতে হয়, বিং অ্যান অ্যাটর্নি এট ল, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সব ডকুমেন্ট রিভিউ করা। এখন ডকুমেন্ট রিভিউ কোথায় পাবেন আপনি? কারণ তার কাছে ডকুমেন্ট নাই, সে তো বলতেছে আমি তো ভাই এই কাগজ কবেই পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিছি, তাহলে ওনার কোনো রিসিট নাম্বার বা কোনো কিছু তো নাই পাচ্ছে। সে তো নামও ভুল, নামও তার মনে নাই, হয়তো ইউএস অ্যাটর্নি তার নামটা মনে করে দিল। এখন আমরা তার একজন লয়ার দরকার, কি কারণে? তার কোনো ক্লু নাই যে প্রিভিয়াস ফাইলটা সে বের করা। কারণ বিং অ্যান অ্যাটর্নি এট ল আমরা যদি এঙ্গেজ হই, আমরা তখন সরকারি উকিলকে, যে ইউএস অ্যাটর্নি অফিসকে বলবো তোমাদের কি আছে, তুমি যে কথা বলতেছো আমার ক্লায়েন্টকে আছে, কি এভিডেন্স, দে হ্যাভ টু প্রুভ ইট। তখন তারা আমাদের কাছে দিবে, এটা আসলে আপনাদের একটা টেকনিক্যাল নেগোশিয়েট হবে। কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক। আমার জানার মতে এখানে হাজার হাজার লোক এরকম আছে, শুধু বাংলাদেশি বলবো না, বিভিন্ন দেশের হাজার হাজার লোক আছে যারা হয়তো ভিন্ন নামে ফাইল করেছিল, তারা ডিবি অ্যাপ্লাই করেছিল, লাগে নাই, তারা হয়তো সিএসএস ফাইল করেছিল, ভুলে গিয়েছে, তারা অ্যাসাইলাম ফাইল করেছিল ভিন্ন নামে, ভুলে গেছে, তারপর অন্য নামে ফাইল করেছে, ইভেন্চুয়ালি দে বিকাম ইউএস সিটিজেন, গুড থিং। কিন্তু এই সিটিজেনশিপটা এখন নিরাপদ না। এখন যদি আজকে কালকে বলো মঈন চৌধুরী এগুলা কি মানে অনুমান করে বলছে, নো আই হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল কেসেস, মেনি কেসেস আই হ্যাভ, এগুলা বলতেছে কিনা আপনাদের সতর্ক থাকার জন্য। যারা অতীতে ভুল করেছেন, কিছুই করার নাই, ইউ ক্যান নট চেঞ্জ ইট। আর যদি ফিউচারে ভুল করেন, এই ভুলটা ফিউচারে কেউ করবেন না, কারণ এটা অনেক বছর যাবত টান দেবে। এটা আমেরিকানরা সহজে ভুলে না, কারণ এখন এআই দিয়ে তারা সবকিছু বের করে দিয়ে ফেলছে। দর্শক, কথা ছিল অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে, ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। এই অনুষ্ঠান থেকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি রিজওয়ানা এলফিস। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে সচেতন করা এবং ল এবং ইমিগ্রেশন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা সমাধান করা, এবং বর্তমানে যে পরিস্থিতি আসলে I-140 বা অন্যান্য যে ইমিগ্রেশন ইস্যু আছে সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব রিসেন্ট আসলে যে ইউএসসিআইএস যে নীতিমালা দিবে সেটা নিয়ে আলোচনা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলের সকল আয়োজন।
হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।